লাস্ট ক্লাসে আমরা এই প্রবলেমটা ছিল, এই প্রবলেমের সব ডাটাগুলো এখানে দেওয়া ছিল। এখান থেকে আমরা এই প্রিফল্ট কন্ডিশনে ফল্ট হওয়ার আগে আমরা পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশনটা বার করে এসেছি। তারপরে এই দুই লাইনের একটা লাইনের মাঝখানে ফল্ট হলে পাওয়ার ট্রান্সফারের ইকুয়েশনটা বার করে এসেছি, এবং এই ফল্টটা দুই সাইডের বেকার দিয়ে ক্লিয়ার হওয়ার পরে এর পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশনটা আমরা বার করে এসেছি। এই তিনটি ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা অঙ্কটাকে আগানোর চেষ্টা করছি। এখানে আমরা বার করব যে ফল্টটা যদি 0.05 সাইকেলসে ক্লিয়ার হয়, টাইমের স্টেপও আমরা এখানে ধরে নিয়েছি, এটা বলা ছিল না কিন্তু আমরা ধরে নিয়েছি 0.05, আমরা সবসময় তাই ধরে নিই। আমাদের অঙ্কের ফার্স্ট পার্টটা ছিল ফল্ট ক্লিয়ার অ্যাট 0.25 সেকেন্ডস, 0.25 মানে 0.05, তার মানে একটা স্টেপের ঠিক শেষে আর কি, আমাদের টাইম স্টেপ 0.05, তো সেই শেষে। দেখো এখানে আমরা ক্যালকুলেট করেছি এই জিরো ডেল্টা টাইমের, এটা টাইম জিরো মাইনাস মানে হচ্ছে ফল্ট হওয়ার ইমিডিয়েট আগে, তখন আমাদের পিএম ছিল 0.9, ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে ছিল 0.9, অ্যাক্সেলারেশন 0, এই চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল 0, কিন্তু রোটার অ্যাঙ্গেল ছিল ডেল এন এর ভ্যালু ছিল, আমরা এই ডেল এন মানে এখানে ডেল 0 ছিল, তার ভ্যালুটা হচ্ছে এইটা। ফল্ট হলো এই 0 প্লাস মানে ফল্ট হলো, জাস্ট ফল্ট হলো। তখন দেখো আমাদের মেকানিক্যাল ইনপুট পথ তো কনস্ট্যান্ট থাকবে, স্টিমের যে টারবাইনের মধ্যে যে স্টিম ঢুকবে সেটা ইনপুট পাওয়া যায় না, সেটা কনস্ট্যান্ট। ইলেকট্রিক্যাল আউটপুটটা এটা কিন্তু ফল্ট কন্ডিশনে ঢুকে পড়েছি, অতএব ফল্ট কন্ডিশনের যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন, এই যে 0.88 সাইন অফ ডেল্টা, এই ডেল্টার মান এখানে আমরা রোটার অ্যাঙ্গেল এখনো এই ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল ছিল, চেঞ্জ হয়নি, এই ভ্যালুটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এখানে অ্যাক্সেলারেটিং পাওয়ারের মান বার হলো। এইটা ধরতে পেরেছো তো, 0.8 সাইন অফ ডেল্টা, এটা হচ্ছে ফল্ট কন্ডিশনের যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন। এটা তো আমাদের দেওয়া আছে, যে আমি আগে বলে এসেছি যে পোস্ট ফল্ট কন্ডিশনের যে ইকুয়েশনটা 0.88 ডেল সাইন অফ ডেল, এইটা হচ্ছে ফল্ট কন্ডিশন ডিউরিং ফল্ট, সেই ইকুয়েশনটা এখানে ব্যবহার হচ্ছে। এখন ফল্ট হয়েছে, অতএব এই ইকুয়েশন ব্যবহার করবো। এতটা ইলেকট্রিক্যাল পাওয়ার, এই দুটোর বিয়োগফল হচ্ছে 2.75। এখানে একটা বিষয় আছে, সেটাই আমি আলোচনা করবো। দেখো এখানে 0 এখনো চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল হয়নি, রোটার অ্যাঙ্গেল এখনো সেই ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেলে রয়ে গেছে। এখানে একটা জায়গা হচ্ছে ফল্ট হয়নি আর তারপরের স্টেপেই ফল্টটা হলো। এখন এই জায়গাটাই আসলে আমাদের যে অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হয়, ঠিক এইরকম জায়গায় যদি ফল্ট হয়, ক্লিয়ার হয় একটা স্টেপের শেষে, তাহলে আমাদের অ্যাক্সেলারেশন পাওয়ারটা এই তার মাঝখানের যে অ্যাক্সেলারেটিং পাওয়ার, সেটা আমাদের নিতে হবে। এই জন্য এই দুই অ্যাক্সেলারেশনের একটা অ্যাভারেজ ভ্যালু, যেহেতু আমাদের অ্যাক্সেলারেটিং পাওয়ারটা আমাদের হবে এই একটা প্রিফল্ট কন্ডিশনের আর পোস্ট ফল্ট কন্ডিশনের ভিতরের যে অ্যাভারেজ ভ্যালুটা, এই স্টেপের মাঝখানে যেটা হবে, অর্থাৎ এই স্টেপের ভ্যালুর মাঝখানে যে অ্যাক্সেলারেটিং পাওয়ার, সেটা আমাদের ক্যালকুলেট করে নিতে হবে। এটি হচ্ছে রুল। যদি কোনো ফল্ট ক্লিয়ার হয় একটা স্টেপের জাস্ট শেষে, তাহলে আমাদের ওই স্টেপের অ্যাক্সেলারেশন পাওয়ারটা ক্যালকুলেট করে নিতে হবে, পি অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করে নিতে হবে। ফল্ট হওয়ার আগে আর ফল্ট হওয়ার ইমিডিয়েট পরেই এই দুই অ্যাক্সেলারেশনকে অ্যাভারেজ করে নিয়ে আসে। এই দুটোর অ্যাভারেজটা হচ্ছে 0.288। তাহলে এখানে একটা দেখো, ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল চেঞ্জ, এই যে ডেল ওয়ান মানে ইনিশিয়ালি তো কোনো চেঞ্জ ছিল না, প্লাস এখানে আমরা ফর্মুলাটা আসবে, এটা হচ্ছে ফল্ট ক্লিয়ার হওয়ার জাস্ট যখন ফল্ট হলো সেখানকার রোটার অ্যাঙ্গেলটা আমরা চাচ্ছি ক্যালকুলেট করতে, চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল। তো এই ভ্যালুটা হচ্ছে তার আগের স্টেপে কোনো চেঞ্জ ছিল না, প্লাস কে, যার ভ্যালু হচ্ছে বার করেছি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, ইনটু এই যে পিএ অ্যাক্সেলারেশন, এই যেটা ক্যালকুলেট করলে আমাদের রোটার অ্যাঙ্গেল 2.57, আমাদের চেঞ্জ ইন যেটা আসলো রোটার অ্যাঙ্গেল। কিন্তু এই যেহেতু এখনো আমি সবেমাত্র ফল্ট হওয়ার এই 0 সেকেন্ডেই আমি ফল্ট এখানেই আমাদের অ্যাপ্লাই হয়েছে, অতএব রোটার অ্যাঙ্গেল এখনো চেঞ্জ হবে না। যেহেতু এই জায়গাটার মধ্যে আমি টাইম এখানেই আছি, টাইম তো পার করিনি, এইগোইনি তো, অতএব এখানে রোটার অ্যাঙ্গেল এটাই বহাল আছে। এখন আসুন যে এর পরের স্টেপে এসে এখানেও আবার আসুন যে
0.05 এর পরেই হচ্ছে 0.05 একটা স্টেপের লেন্থ। এই 0.05 এর ফল্ট হওয়ার ইমিডিয়েট আগে ফল্ট ক্লিয়ার এখানেই হচ্ছে, কিন্তু সেই ক্লিয়ার হওয়ার ইমিডিয়েট আগে যখন ফল্ট আছে সেই অবস্থার মধ্যে এটা তো 0.9 কনস্ট্যান্ট আছে, ইলেকট্রিক্যাল পাওয়ারটা কিন্তু রয়ে গেছে কোনটা, ইলেকট্রিক্যাল পাওয়ার রয়ে গেছে সেই ফল্ট কন্ডিশনের যে পাওয়ার অ্যাঙ্গেল ইকুয়েশন সেইটাই। এইখানে আসছে আমাদের এই জায়গার যে একটা চেঞ্জটা হয়েছে, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা আসলে এখানে হওয়া উচিত, এইটার সঙ্গে এই 21.64 এর সঙ্গে 2.57 যোগ দিয়ে এইটা হয়েছে, এটা দেখানো হয়নি কিন্তু এটা হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এই অ্যাঙ্গেলটা ভ্যালুটা এখানে বসিয়েছি, এই যে বসানোর পরে ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করেছি 0.36 হয়েছে। তাহলে এখানে আমাদের এখানে কিন্তু জাস্ট এখনো ফল্ট হয়নি, একটা স্টেপ শেষ করেছি, স্টেপ শেষ করে ফল্ট ক্লিয়ার হওয়ার ইমিডিয়েট আগে, অর্থাৎ ফল্ট কন্ডিশনে এখনো আছে। তাহলে এটা অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে এই দুটোর বিয়োগফল, এখানে আসলো রোটার অ্যাঙ্গেল, এই যে সেই এই দুটোর যোগফল যেটা ছিল সেইটা রয়ে গেল। এখানে আসে দেখো এখন ওই স্টেপের একেবারেই জাস্ট ফল্ট হয়েছে একই টাইমে, একটা ইমিডিয়েট ফল্ট হওয়ার আগে আর ইমিডিয়েট ফল্ট হলো যখন, এই জায়গাটা হচ্ছে ফল্টটা ক্লিয়ার হচ্ছে, এখানে ফল্ট আছে এখনো ক্লিয়ার হয়নি, আর ঠিক এই একই টাইমের ইমিডিয়েট ফল্টটা ক্লিয়ার হলো, এই টাইমটা কিন্তু একই আছে। একটা স্টেপের এই যে এই জায়গাগুলো বুঝতে হবে, যেখানে একটা স্টেপের শুরুতে বা শেষে যদি আমাদের সবসময় চেঞ্জ হয়, ফল্ট নো ফল্ট থেকে ফল্ট হয় বা ফল্ট থেকে নো ফল্টে যায়, ক্লিয়ার হয়, তাহলে এই চেঞ্জের সময় আমাদের সবসময় এই অ্যাক্সেলারেশনকে অ্যাভারেজ আউট করে দিতে হবে। তাহলে দেখে এই টাইমের মধ্যে, এই টাইমে এসে ফল্ট হওয়ার ইমিডিয়েট আগের অর্থাৎ ফল্টি সিচুয়েশন, সরি ফল্ট ক্লিয়ার হওয়ার ইমিডিয়েট আগে অর্থাৎ ফল্টি সিচুয়েশন, আর এই একই টাইমে ইমিডিয়েট আফটার ফল্ট ক্লিয়ারেন্স, এই দুই সিনারিওর যে অ্যাক্সেলারেশনটা সেটা আমরা অ্যাভারেজ আউট করে নিয়েছি, দেখো যে 0.05 অ্যাভারেজ, এই দুটোর এই 0.54 প্লাস 0.08 এর অ্যাভারেজ করেছে এইটা। তাহলে এখানে এসে আমাদের এখন বার করতে হবে যে এই স্টেপের ইমিডিয়েট আগের স্টেপে আমাদের অ্যাঙ্গুলার পজিশন কত ছিল, তো সেটা তো আমাদের ছিল যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল ছিল যে এইটা 2.57, এই 2.57 প্লাস এখন কে এর মানে এইটা ইনটু অ্যাক্সেলারেশন হলো এই 0.31, এটা ক্যালকুলেট করলে এই ভ্যালু, এই ভ্যালুটা এখানে দেখো এই যোগ দিয়ে করেছি কি এই ভ্যালুর সঙ্গে এটা যোগ দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা হয়ে গেছে। তাহলে আমাদের এই ভ্যালুটা যেটা দাঁড়াবে সেটাই 29.5। পরের স্টেপে আসবে, এখন পরের স্টেপে হচ্ছে এর পরের স্টেপে 0.1, 0.05 এর সঙ্গে পরে আরেকটা টাইম যোগ দিলে 0.1 স্টেপ, এখানে কিন্তু ফল্ট ক্লিয়ার হয়ে আছে। তাই দেখো এই জায়গাটায় 0.9 PM ইলেকট্রিক্যাল পাওয়ার কি ফল্ট ক্লিয়ার হয়ে গেছে এখানে, কিন্তু বুঝতে পেরেছি তো, এখানে হয়েছে 0.0 ফল্ট ক্লিয়ারের পরে যে ফল্ট ক্লিয়ারের এক্সপ্রেশন যেটা 2 ডেল অফ সাইন অফ ডেল, সেইটা ডেলের ভ্যালু হচ্ছে এই যে 29.5 বসালাম, অ্যাক্সেলারেশন বার, এই পি ইলেকট্রিক্যাল বার হলো, এই পি মেকানিক্যাল মাইনাস পি ইলেকট্রিক্যাল ভ্যালুটা আসলো -0.086। এখন এখানে আসবে আগের স্টেপের যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, এই যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল আগের স্টেপে সেটা কত 5.33 প্লাস কে ইনটু এই যে অ্যাক্সেলারেশন, এইটা হচ্ছে কে ইনটু অ্যাক্সেলারেশন হচ্ছে -0.8, এই রিটার্ডেশন শুরু হয়েছে, দেখো মাইনাস হওয়া মানে রিটার্ডেশন শুরু হয়েছে, ফল্ট ক্লিয়ার হওয়ার পরেই রিটার্ডেশন শুরু হয়ে গেছে। তাহলে এখন আর রোটার অ্যাঙ্গেল এগিয়ে যাচ্ছে, দেখো এই যে চেঞ্জ ইন এই জায়গাটায় এখন আগের থেকে একটু কমেছে, এই যে এতটা হয়েছে। তাহলে এখন যোগ করে পরের স্টেপে আসবে এই ভ্যালু রোটার অ্যাঙ্গেলের প্লাস এই চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল 34.1। তো পরের স্টেপে আসি, পরের স্টেপটা হচ্ছে 0.15, এই স্টেপে এসে আমাদের এই এখনো 0.9 PM সবসময় কনস্ট্যান্ট, আর এখানে এসে ফল্ট ক্লিয়ার হয়ে গেছে, তার 2 সাইন অফ ডেল্টার মানটা হচ্ছে যে 34.110, ভ্যালুটা হলো এরকম। অ্যাক্সেলারেশনটা দেখো PM মাইনাস পি ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে -0.22, অ্যাক্সেলারেটিং পাওয়ার রিটার্ডিং পাওয়ার অনেক বেড়েছে, যার ফলে এখন চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এখানে এসছে যে আগের স্টেপে চেঞ্জ প্লাস এই যে 8.929 কে এর ভ্যালু ইনটু এই অ্যাক্সেলারেশন -2, এটা হচ্ছে 2.6 ডিগ্রি। তাহলে এইটার সঙ্গে আগের স্টেপের সঙ্গে 29.5 এর সঙ্গে এটা যোগ দিলে এই জায়গাটা ভুল আছে, না ঠিক আছে, এই যে 4.56 এটা যোগ দিলে এইটা হয়েছিল, আর এখন
34.1 এর সঙ্গে 2.6 যোগ দিলে এই 36.7 হয়। তাহলে আমরা পরের স্টেপে যাই, 0.2, পরের স্টেপটা 0.2, সেখানে পিএম এর লাইন, এখানে হচ্ছে 2 sin of 36.7, এইটা বসেছি, এটা বসালে আসছে এইটা, এখানে অ্যাক্সেলারেশন মানে এখানে রিটার্ডেশন -0.29, ভ্যালু রিটার্ডেশনের ভ্যালু বেড়েছে, বাড়ছে আর আস্তে আস্তে। এখানে দেখো রোটারের চেঞ্জ, আগের স্টেপে চেঞ্জ 2.60 প্লাস এই ভ্যালু দিলে 0.01, রোটার অ্যাঙ্গেল প্রসিড করছে এখন, কিন্তু খুব অল্প অল্প ব্রেকের ফলে রোটার এগোচ্ছে আর এগোচ্ছে না, খুব অল্প অল্প একটু একটু করে রোটার অ্যাঙ্গেলের পজিশন এগোচ্ছে। তাহলে এখানে আসবে এই 36.1 প্লাস 36.01, তখন 36.71। তাহলে 0.25 এ দেখো সেকেন্ডে এইটা এবং এইটার সঙ্গে 36.71 বসাও, 1.19, ভ্যালুটা হচ্ছে 0.29 এখনো আছে। এখানে আসো, আগের স্টেপে চেঞ্জ 0.01 প্লাস কে এর ভ্যালু ইনটু এই যে অ্যাক্সেলারেশন সমান দাঁড়াচ্ছে -2. এখন রোটার অ্যাঙ্গেল এই পিছিয়ে আসা শুরু হয়েছে। তাহলে এখন দেখো রোটার অ্যাঙ্গেলটা হবে 36.71 -2.57, এই কমে গেল। তো আমাদের ম্যাক্সিমাম সুইং অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি হচ্ছে তাহলে এই জায়গাটা, এইখানটায় সুইং করে ম্যাক্সিমাম রোটার অ্যাঙ্গেল হলো এইটা। কথাটা বুঝতে পেরেছি? আমরা মেনলি চাইবো যে ম্যাক্সিমাম রোটার অ্যাঙ্গেল যেখানে হচ্ছে যদি ব্যাক করে যায় তাহলে বুঝবো যে এটা স্টেবল। আমরা এখান থেকে বুঝছি যে 0.25 সেকেন্ড যাওয়ার এই মাথাতে এখানে ম্যাক্সিমাম হয়েছিল, তারপরে টাইমের সঙ্গে আস্তে আস্তে ব্যাক হচ্ছে, এই ভ্যালু অ্যাঙ্গেল আবার ফিরে আসছে, তার মানে এটা স্টেবল। এটাই আমরা এখান থেকে নির্ণয় করলাম। একটা জিনিস দেখো, যদি ফলটা 6.25 সাইকেলসে ক্লিয়ার হয়, এখানে একটা বিষয় আছে, এটা খুব ভালো করে একটু শুনে রাখো। ফলটা ক্লিয়ার হচ্ছে 6.25 সাইকেল, এর মানে কি? এটা দেখো 6.25 ডিভাইড 50 হার্টজ, 50 ভাগ দিলে 0.125, এটার মানেটা কি? 0.125টা হচ্ছে 0.1 আর তারপর হচ্ছে 0.15, তাহলে একটা স্টেপের ঠিক মাঝখানে পড়ছে না? একটা স্টেপের ঠিক মাঝখানে পড়ছে, দেখো 0.125। আমি জানি না তোমরা ধরতে পারছো কিনা, এটা ফিরে যেতে চাচ্ছি না সামনে গেলে। এটা হচ্ছে একটা স্টেপটা যদি আমার 0.1 হয়, আর একটা স্টেপ হচ্ছে 0.15, 0.05 করে ডিফারেন্স, তাহলে এই দুটোর মাঝখানটা কোনটা? 0.1 আর 0.15 এর মাঝখান হচ্ছে 0.125। তার মানে এর অর্থ দাঁড়াচ্ছে ফলটা ক্লিয়ার হয়েছে ঠিক একটা স্টেপের মাঝখানে। তো মাঝখানে যদি হয়, তা আমাদের অ্যাক্সেলারেশন তো ওই জায়গাটাই ক্যালকুলেট করা হয়েছে যেখানে কনস্ট্যান্ট আছে, এখানে অ্যাক্সেলারেশনটা ওই ভ্যালুটাই অ্যাক্সেলারেশন, এখানে কোনো নতুন করে অ্যাভারেজ আউটের দরকার হচ্ছে না। কারণ আমরা এই জায়গাটাই আমাদের মনে রাখতে হবে, আবার আমাকে ব্যাক করতেই হচ্ছে এই জায়গাটা তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে আমাদের চেঞ্জ যেটা হয়, রোটারের অ্যাক্সেলারেশন যে চেঞ্জ হয়, এই পাওয়ার রোটার অ্যাক্সেলারেটিং পাওয়ার যে চেঞ্জ হয়, সেটা কিন্তু দেখো একটা স্টেপের, এই একটা স্টেপের n-1 এর স্টেপের ঠিক মাঝখানে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হয়েছে। তার মানে এটা অলরেডি ক্যালকুলেশনের সঙ্গে ডিফল্ট ভ্যালু হিসেবে ধরা আছে এই চেঞ্জ। সুতরাং আমাকে যদি ফল্ট একটা জায়গায় হয়, এই একটা স্টেপের ঠিক মাঝখানে হয়, তাহলে আমার আর এই অ্যাক্সেলারেশনের অ্যাভারেজ আউট করার দরকার হচ্ছে না, কি অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করার জন্য অ্যাভারেজ করতে হচ্ছে না। কিন্তু আমাকে যদি হতো এখানে ফল্ট, তাহলে এই শুরুর আগের ফল্টটা ছিল আর এক ধরনের, সেখানে আমাকে অ্যাভারেজ আউটের করার দরকার হচ্ছিল। কিন্তু এখানে তো ঠিক মাঝখানে ফল্ট হওয়ার ফলে অলরেডি এটা ধরাই আছে এখানে যে এটা অ্যাভারেজ আউট, যার ফলে এই অঙ্কটায় আমাদের আর নতুন করে অ্যাভারেজ আউটের প্রশ্ন হবে না। দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই পরেরটা, এই যে 0.6.25, এখানে আসো দেখো এই ফল্ট একই সিস্টেমে এটা আগালাম, টাইম 0 - ফল্ট হয়নি, তার মানে এখানে পিএম আর পি ইলেক্টেড সমান 21.64, যেটা ইনিশিয়াল রোটার অ্যাঙ্গেল ছিল সেইটা। ফল্ট হলো ইমিডিয়েট, তাহলে আগের মতন ফল্ট কন্ডিশনে, আর এই 21.64 তো আছেই, এটা দিয়ে এই ভ্যালু। হ্যাঁ, এখানে এসে দেখো এখানে তো সবে ফল্ট হচ্ছে, অতএব এখানটা অ্যাভারেজ আউট করে নিয়েছি, এটা কোনো অসুবিধা না। একটা বিগিনের একটা স্টেপের শুরুতেই আমার ফল্ট হচ্ছে,
অতএব এখানে একটা অ্যাভারেজ আউট করতে হচ্ছে, জিরো অ্যাভারেজ করে নিয়েছি, অতএব এখানে আমার 0.08 এবং যার ফলে এই টাইমে আমাদের ফল্ট হওয়ার ইমিডিয়েট পরে আমাদের রোটার অ্যাঙ্গেল চেঞ্জের রোটার অ্যাঙ্গেল ঠিক আগের নিয়ম অনুযায়ী ক্যালকুলেট করেছি 21.64, আর এর সঙ্গে পরের স্টেপটা এসে এই যে সঙ্গে 2.57 যোগ হয়ে 24.21। এখানে এখনো ফল্ট হয়নি, দেখো 0.05, অতএব এখনো ফল্ট হয়ে আছে। এই যে ফল্ট, এই অ্যাঙ্গেল ব্যবহার করেছে 24.21, এইভাবে আসছে। এটা অ্যাক্সেলারেশন থেকে আবার ক্যালকুলেট করেছি আমি আগের স্টেপে চেঞ্জ এবং ঠিক আগের নিয়ম এটা হয়ে চলে আসলো, ঠিক আগেরটার মতনই আছে। এখানে 0.1 সেকেন্ড, ফল্টটা এখনো ক্লিয়ার হয়নি কিন্তু ফল্ট আছে, 0.1 ফল্ট আছে। এই রোটার অ্যাঙ্গেল ব্যবহার করেছি 31.64, ব্যবহার করে আমি এইভাবে এসছি। এখানে দেখো এই অ্যাক্সেলারেশন, আমাদের অ্যাক্সেলারেটিং পাওয়ার, তারপরে আমাদের এখানে এসছে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, আগে চেঞ্জ, ঠিক এই ফর্মুলায় যে আমাদের দেখছিলাম চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এই স্টেপে এটার সঙ্গে আগের সঙ্গে এটা যোগ দিলে, এইটার সঙ্গে এটা যোগ দিলে দেখো আমাদের এই যে 31.6 এর সঙ্গে 11.30 যোগ দিলে 42.9 হয়। তো সে আমরা পরের স্টেপে এখানে আসো, এই জায়গাটার মধ্যে ইন্টারেস্টিং 0.1 এ ফল্ট আছে, কিন্তু ফল্টটা ক্লিয়ার হচ্ছে এই 0.15 যে স্টেপ আর 1 আর 0.15 স্টেপের মাঝখানে ফল্ট হয়েছে। তা মাঝখানে ফল্ট হওয়ার ফলে আমি 0.15 এ যেই গেলাম, আমি কিন্তু তার আগে ঠিক মাঝখানে আমার ফল্ট ক্লিয়ার হয়েছে। আমি এখন এই 0.15 ফল্ট ক্লিয়ারের যে সিচুয়েশন, এখন আর ফল্ট নাই, তার মানে অর অ্যাঙ্গেল ইকুয়েশন এইটা ধরো, আমার ইকুয়েশন এই যে 42.9 এটা আমি ধরেছি, ধরে এটা এসছি। এখানে দেখো আর অ্যাভারেজ আউট করার দরকার হয়নি, এইটা আমাদের কোনো অ্যাভারেজ আউট করার দরকার হয়নি। এই যে পিএম মাইনাস 1.36 এটা বিয়োগ করে 0.46, এখানে আর আমার অ্যাভারেজ আউটের সে জায়গা নেই, এখানে হঠাৎ হয়েছে এই দুই স্টেপের ঠিক একটা স্টেপের মাঝখানে, এখান থেকে একটা স্টেপের শেষ মনে করো, বা আর এই একটা স্টেপের শেষ, এদের মাঝখানে যেহেতু ফল্ট হয়েছে 0.125 এ, এখানে আর অ্যাক্সেলারেশন চেঞ্জের দরকার হয়। এইভাবেই জিনিসটা এগোচ্ছে, আর সব ফর্মুলাটা একদম আগের মতনই আছে, যে আস্তে আস্তে এগোচ্ছে, রোটার অ্যাঙ্গেল এগোচ্ছে। দেখো এটা বার করছি আমি, এই যে পরের স্টেপের জন্য যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই স্টেপের রোটার অ্যাঙ্গেল প্লাস এই স্টেপে যে চেঞ্জ হয়েছে সেটা দিয়ে পরের স্টেপের রোটার অ্যাঙ্গেলের পজিশনটা বার করে নেব। আমি এখন এই ফর্মুলাটা এখানে বসাবো আর কি, এটাই 0.2 সেকেন্ডে যখন যাব, এই ফল্ট ক্লিয়ার হয়ে গেছে, এইভাবে এগোচ্ছে। দেখো 0.25 ওই সেই ফল্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে যে রোটার অ্যাঙ্গেল এইভাবে এগোচ্ছে, রোটার অ্যাঙ্গেল আস্তে আস্তে এগোচ্ছে। প্রথম দিকে খুব জোরে জোরে এগোচ্ছিল, এখন আস্তে আস্তে রিটার্ডিং ফোর্সটা বেশি হওয়ার ফলে খুব আস্তে আস্তে এগোচ্ছে। এগিয়ে দেখো 0.25 সেকেন্ডে এইটাই আমাদের হলো এই ভ্যালু। এখন যদি পরের স্টেপে যাও, আর একটু স্টেপ বাড়াও, 0.3 তে যাও, তাহলে দেখো এখন রোটার অ্যাঙ্গেলটা আগের থেকে কমে গেল। তাহলে তো আমাদের ম্যাক্সিমাম সুইংটা রোটার অ্যাঙ্গেল হচ্ছে এই যে 51.65, এটি হচ্ছে ম্যাক্সিমাম সুইং অফ দ্য রোটার অ্যাঙ্গেল, যেটা টাইমটা হচ্ছে করসপন্ডিং টাইমটা 0.25 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে এই যে বলেছে হাইয়েস্ট রোটার অ্যাঙ্গেল বিকামস 51.65 at 0.25 সেকেন্ড আফটার দ্য ফল্ট ইনসেপশন। এই তাহলে ফল্ট হলো, সেখান থেকে ফল্ট ক্লিয়ার হলো, ফল্ট হলো জিরো টাইমে, ফল্ট ক্লিয়ার হলো 0.125, ফল্ট ক্লিয়ার হওয়ার পরে আমরা দেখছি যে রোটার অ্যাঙ্গেল বেড়ে বেড়ে তারপরে 0.25 সেকেন্ড পর্যন্ত রোটার অ্যাঙ্গেল বেড়ে সর্বোচ্চ হয়ে গেল, তারপরে ব্যাক করছে, তারপরে অ্যাঙ্গেলটা ব্যাক হয়ে যাচ্ছে। এই আর কি, এটাই মোটামুটি। তারপরে এখানে যদি আমরা চাই আরেকটা অঙ্ক দেখো, যদি ফলটা ওই থার্ড পার্টটা, ফলটা যদি ক্লিয়ার না হয়, আমি যদি ফলটা বলি সাস্টেইন ফল্ট, তার মানে ফল্ট ক্লিয়ার নাই, এখানে দেখো এই যে অ্যাভারেজ আউট এখানে ফল্ট হয়েছিল, এই ফল্ট ইকুয়েশনই আমি ব্যবহার করছি কন্টিনিউয়াস, এখান থেকে রোটার অ্যাঙ্গেল বেড়ে যাচ্ছে, কন্টিনিউয়াস বেড়ে যাচ্ছে। আমি আর করা হয়নি এর পর্যন্ত, কিন্তু আমি দেখি যাচ্ছি যে রোটার অ্যাঙ্গেল বেড়েই যাচ্ছে। বুঝতে পেরেছি তো? এইটা সাস্টেইন ফল্ট, এবং আমাদের বলেছিল বোধহয় 0.35 সেকেন্ড পর্যন্ত, না হ্যাঁ ফর 5 সেকেন্ড, আমার 5 সেকেন্ড পর্যন্ত যাওয়া হয়নি। তুমি দেখতেই পাচ্ছ সবসময় বাড়বে, এই অ্যাঙ্গেল কন্টিনিউয়াসলি বেড়ে যাবে, এই হলো জিনিসটা। এরকম সিচুয়েশনে যদি আমাদের এরকম একটা অঙ্ক হয় যে সাস্টেইন ফল্টের জন্য যদি ফলটা
সাস্টেইনড অবস্থায় আছে অর্থাৎ চলছে, তাহলে এরকম সিনারিওতে আমাদের ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল কত হওয়া উচিত, যেখানে ফল্টটা ক্লিয়ার করলে আমরা সিস্টেমটা মার্জিনালি স্টেবল রাখতে পারতাম। সেই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এখানেই বার করেছে, দেখো অঙ্কটায়। ক্রিটিক্যাল ক্লিয়ারিং এর ফর্মুলা তো আমি এখানে লিখে দিলাম, এই আমার ক্রিটিক্যাল ক্লিয়ারিং এর ফর্মুলা, ঠিক আছে? তো এইটাকে আমি করেছি অঙ্কটা উভয় দিকে পি ম্যাক্স দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, উপর এবং নিচে পি ম্যাক্স দিয়ে গুণ দিচ্ছি। এটা সুবিধার্থে কারণ আছে আমি বলছি। এই পি ম্যাক্স দিয়ে সব গুণ দেওয়ার পরে ইকুয়েশন গুলোর চেহারা এরকম, এই আর টু পি ম্যাক্স, এখানেও পি ম্যাক্স হলো। আমাদের দেখো অঙ্কের দেওয়া আছে প্রিফল কন্ডিশনে 2.44 সাইন আপ, এই যে 0.9 এটা দেওয়া আছে, বা 21.64 এটা দেওয়া আছে, বা সাইন আপ ডেল্টা, আমরা এখানে বলবো সাইন আপ ডেল্টা। প্রিফল কন্ডিশনে দেওয়া আছে 2.44 সাইন আপ ডেল্টা, এই জিনিসটা আমি বলবো না আর কি। এটাকে 21.64 তো নর্মাল কন্ডিশনের অ্যাকচুয়াল কত পাওয়ার ট্রান্সফার হচ্ছে সেটা ক্যালকুলেট করার জন্য এটা দেখানো হচ্ছে। আমি বলে দেবো এখানে 21.44 ডেল্টা ডিউরিং ফল্ট R1 P max সাইন অফ ডেল্টা হচ্ছে এই 0.88 সাইন অফ ডেল্টা, ঠিক আছে? তো R1 P max, তাহলে এই 0.88 মানে হচ্ছে R1 P max। আর পোস্ট ফল্টে R2 P max সেটা হচ্ছে 2 সাইন অফ ডেল্টা, কথা ধরতে পেরেছি? আর P max এর মান হচ্ছে 2.44। তাহলে এই ডেল জিরোর ভ্যালু তো আমরা 21 আগে আমরা দেখে এসেছি, এটা ডেল জিরো তো আমরা ক্যালকুলেট করতে পারছি আগে থেকেই, ঠিক আগে যেভাবে ক্যালকুলেট করা হয়েছিল। এটাকে আমরা, এটা একটা গেল, এটা রেডিয়ানে কনভার্ট করে নিচ্ছি। R1 P max এর মান, এই R1 P max হচ্ছে 0.88 আর ডেল্টা সাইন অফ ডেল্টা, তার মানে R1 P max হচ্ছে 0.88, তাহলে এটা 88 আর R2 P max হচ্ছে 2। তাহলে এখান থেকে এই দুটোকে যদি ভাগ দাও, এইটা R2 P max is equal to 2 আর ডিভাইড বাই R1 P max বাই 0.88, তাহলে ইকুয়েশনটা এরকম আসবে, বুঝতে পেরেছো? না, এটা এটা এখান থেকেই আসতে পারে। দেখো এখানে R2 P max তুমি ক্যালকুলেট করতে চাও, এই R1 P max এখানেই বার করেছে। R1 is equal to 0.88 বাই P max, তার মান তো হচ্ছে 2.44, এই ভ্যালু দিলে 0.36, আর R2 এর মান হচ্ছে এই R2 is equal to 2 ডিভাইড বাই 2.44 P max এর মান। তাহলে R1 R2 বার হয়ে গেল। ডেল এমটা বার করেছে এই যে এখান থেকে, ডেল এম এর ভ্যালুটা ফর্মুলা অনুযায়ী আমরা আগে দেখে এসেছি, এই ভ্যালুটা বসালে ডেল এম এর মান হচ্ছে এই 153.26 বা রেডিয়ানে হচ্ছে 2.64। এখন এইসব ভ্যালুগুলো তুমি যদি বসাও তাহলে এই ডেল সির মান দাঁড়াবে 119 ডিগ্রি। তোমরা নিজের একটু ক্যালকুলেট করে নিও, আমি এরকম ধরনের পেয়েছিলাম, এখানে ভুল হতেও পারে, একটু দেখে নিও, তারপরে নিজেরা করতে হবে অঙ্কটা। তাহলে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা দেখো ফ্রম দি টেবল, করসপন্ডিং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা হচ্ছে এই রোটার অ্যাঙ্গেলের করসপন্ডিং টাইম। এই রোটার অ্যাঙ্গেলের করসপন্ডিং টাইমটা তুমি দেখো তো, রোটার অ্যাঙ্গেল যাচ্ছে কোথায়? 119। 119 এর কোন জায়গাটা হবে তাহলে? এই এরকম একটা জায়গায়, এইটা আর এইটা, বা এই টাইম আর এই টাইমের মাঝখানে, এই তো এরকম একটা জায়গায়। তো এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি যে 0.36 বা 0.37 এরকম একটা ভ্যালু এখান থেকে ধরে নিতে পারি। আমি এখানে ধরে নিচ্ছি 0.38, হ্যাঁ, 0.35 আর 0.4, কারণ এই ভ্যালুটা 119 তো 120 থেকে একটুখানি ছোট, তার মানে এই পয়েন্টের কাছাকাছি, এই জন্যই আমি 0.4 না হয় 0.38 এরকম একটা উদাহরণ ধরেছি। এই যে 0.38, এই তো এই পর্যন্ত থাকলো। যে অঙ্কটা এখানে দেখানো আছে এরপরে যে অঙ্কটা আমি করতে দিয়েছি তোমাদেরকে, সেই অঙ্কটাই হচ্ছে কোথায় সেটা, এই যে এই একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা তোমাদের করালাম, যে অঙ্কটা করালাম সেই অঙ্কের ফর্মুলা এই হচ্ছে তাদের কন্ডিশনটা, ঠিক যেটা এই মাত্র আলোচনা হলো সেটা এই প্রবলেমটা, বুঝতে পেরেছো? এই প্রবলেমটা আমি সলভ করে এসেছি। এবং তোমাদের যদি সলভ করতে এইটা দিই তাহলে এখানে শুধুমাত্র চেঞ্জ হবে, ফল্ট যখন হচ্ছে তখন ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে, যেখানে ফল্ট হওয়ার কারণে ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা 0। তার মানে আমাদের দেখো এই কোশ্চেনটা প্রথমে তোমাদের বোধহয় এইটা করে দেওয়া আছে, এই অঙ্কটা আমি জানি না নাকি সেটা দেখানো হয়নি নাকি, দেখি তো এখানে আছে কিনা আমি চেক করে নিই।
সেই অঙ্কটা এখানে বোধহয় আমি দেখাইনি মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, যদি আর আমি যদি ক্লাসের আলাদা করে এটা হয় আমাদের, অবশ্যই সেখানে আমি দেখিয়ে দেবো। এ প্রবলেম টু বি সলভ এখানে লিখে দিয়েছি আমি। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, এই যে টিউরিং ফল্ট ইকুয়েশন গুলো যেটা ব্যবহার করবে তুমি, সেটা হচ্ছে এইটা। এখানে আমি দেখিয়ে আসি। এই যেমন এই অঙ্কটা তুমি করে এসছো, প্রথমেই শুরু করি। এখানে ডিউরিং ফল্ট, এই যে এই অঙ্কটার এখানে দেখো যে 0.5 সেকেন্ডে তো আমাদের ফল্ট ক্লিয়ার হয়েছিল। যে ফল্ট ক্লিয়ার হলে বা ফল্ট যখন হলো, এই যে এইটা হচ্ছে ফল্ট বা এইটা হচ্ছে ফল্ট, এই যে এখানে ফল্ট শুরু হলো। আমরা দেখছি 0.88 সাইন অফ ডেল্টা। এই যে এখানে তো 0.88 সাইন অফ ডেল্টা না, এখানে হচ্ছে ফল্ট হলেই সঙ্গে সঙ্গে এটা জিরো, এই ভ্যালুটা জিরো। কথা বুঝতে পেরেছো? তাহলে অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে 0.9, তখন এর অ্যাভারেজ দেওয়া হবে। এই যে 0 + 0.9 সমান এর অ্যাভারেজ। এরকম ধরনের হবে ঘটনাটা, আর কিছুই না। ফল্ট হলে এই ফল্টের জন্য আর কোনো ইকুয়েশন নাই, সেখানে জিরো। ফল্টের সময় পাওয়ার অ্যাঙ্গটা একেবারে জিরো হয়ে গেছে, মানে আমাদের ওই লাইনটা একদম জিরো লাইনের সঙ্গে, অ্যাঙ্গটা জিরো লাইনের সঙ্গে মিশে গেছে। কারণ এই ভ্যালুটা হবে জিরো। এই যতক্ষণ পর্যন্ত ফল্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই জিরো ধরবা। ফল্ট ক্লিয়ার হয়ে গেলে আবার ফল্ট ক্লিয়ারের যে ইকুয়েশনটা এসছে সেটা ব্যবহার হবে। এই ভ্যালুটা, এটা ইনশাআল্লাহ আমরা যখন ক্লাস আমাদের শুরু হবে ওই জায়গাটা আমি দরকার হলে আবার একটু বুঝিয়ে দেবো। তাহলে আমি এই পর্যন্ত দিয়েই স্ট্যাবিলিটি চ্যাপ্টার শেষ করে দিলাম। যত প্রশ্ন হবে ইনশাআল্লাহ আমরা এই ডিসকাশন পিরিয়ডের মধ্যেও কিছুটা করতে থাকবো।